আলোচনার বিষয় হচ্ছে শিক্ষণের উত্তম পন্থা। তো শিক্ষণের উত্তম পন্থা নিয়ে একদম ছোট্ট আলোচনা করব, যেটা আপনাদের যথেষ্ট হেল্পফুল হতে যাবে। এটার থিম হচ্ছে এফেক্টিভ লিডারশিপ প্র্যাকটিস ফর স্কুল ট্রান্সফরমেশন, অর্থাৎ ক্লাসরুম আমরা একজন আদর্শ শিক্ষক হিসাবে আপনি কি করে একটা ক্লাসরুম ট্রান্সফরমেশন করতে পারবেন। তো এটা সম্পূর্ণ ডিটেলস আমরা এবার আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা দেরি না করে স্টার্ট করি। তো প্রথমে ভূমিকা বা ইন্ট্রোডাকশন যদি দেই তাহলে কি হবে। প্রথমে আমরা দেখি লার্নিং কি। তো দেখুন, টিচিং লার্নিং একটি জীবনব্যাপী প্রক্রিয়া। লার্নিং কেন বললাম, শিখন এবং শিক্ষণ এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো এই যে শিখন, এই শিক্ষণটা হচ্ছে লার্নিং, এটা মাথায় রাখবেন। এই শিক্ষণটা হচ্ছে লার্নিং, আর এই যে শিক্ষণ, এই শিক্ষণটা হচ্ছে কি টিচিং। এই শিক্ষণকে বলা হবে টিচিং, আর এই শিক্ষণকে বলা হবে লার্নিং। এতটুকু পর্যন্ত ক্লিয়ার রাখুন। তো এখানে কি বলেছে দেখি, শিক্ষণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। যে লার্নিং বা শেখার যে বিষয়টা, এটা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, মানে সারা জীবন এই শেখাটা কি থাকে, চলতে থাকে, যা মানুষের বুদ্ধি বাড়ায়, সামাজিক জ্ঞান বাড়ায় এবং ব্যক্তিগত উন্নয়নের মূল ভিত্তি। ঠিক আছে ভাই, মানুষের যত আমরা বেশি করে শিখবো, আমরা যেমন একটা কথা আছে না, যে মার খাবার কোনো বয়স নাই, শেখার কোনো সময় নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। তো শেখার কোনো লিমিটেড নাই, আনলিমিটেড রয়েছে। সারা জীবন মানুষ শিখতে পারে, অম টু টম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ঠিক আছে না? আচ্ছা, অম টু টম বলে ভুল হবে, অম মানে হচ্ছে মাতৃগর্ভ। তো যাই হোক, জন্ম থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শেখার কোনো শেষ নেই। আচ্ছা যাই হোক, তো সামাজিক এবং ব্যক্তিগত উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিখন। শিক্ষণের উত্তম পন্থা নির্ভর করে ব্যক্তির লক্ষ্য, প্রেক্ষাপট এবং শৈলীর উপর। এই যে লার্নিং করছি, সেই লার্নিং এর উত্তম পন্থা বা পন্থা মানে কৌশল। ঠিক আছে, তো শিক্ষণের ভালো কৌশলটা নির্ভর করে ব্যক্তির লক্ষ্য, অর্থাৎ ছাত্রের লক্ষ্য। ছাত্রটা কি চাইছে, ছাত্রটা আজকে যদি আম চায় আর আমি যদি তাকে কাঁঠাল কাঁঠাল বলে চিৎকার করি, তাহলে সে কি পারবে? সে পারবে না। ছাত্র যদি আম বলে, তো আমি আমটাকেই কিন্তু তাকে শেখাতে হবে। তো আম শেখানোর পরে আমি তার কাঁঠালের দিকে যাব। প্রথমে সে যদি আম বলে, তো আমি কিন্তু জাম বললে হবে না, আমিও কিন্তু কি বলতে হবে, আম বলতে হবে। ছাত্রদের চাহিদা এবং লক্ষ্যের উপর ডিপেন্ড করে আমাদেরকে শিক্ষাদান দিতে হবে। এই প্রেক্ষাপট এবং তার শৈলীর উপর ডিপেন্ড করে আমি তাকে শিক্ষাদান যদি করি, তাহলে শিক্ষণটা ছাত্রের খুব ভালো হবে। তো আমরা যে টপিকে ছিলাম বা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এটা হচ্ছে শিক্ষণের উত্তম পন্থা। তো শিক্ষণের উত্তম পন্থা হিসাবে একজন শিক্ষককে এমন একটা পদ্ধতি বেছে নিতে হবে যা শিক্ষার্থীর কৌতূহল, সক্রিয় অংশগ্রহণ এবং ব্যবহারিক প্রয়োগকে উৎসাহিত করে। মানে একটা টিচিং করার একটা ভালো কৌশল, টিচিং করার একটা ভালো কৌশল হিসাবে একজন শিক্ষককে এমন একটা পদ্ধতি বেছে নিতে হবে যেখানে শিক্ষার্থীর কি থাকে, কৌতূহল থাকে। কৌতূহল মানে কি? কৌতূহল মানে হচ্ছে আনন্দ পায় শিক্ষার্থীরা যেটা। তারপর শিক্ষার্থীরা যেন সক্রিয় অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে এবং ব্যবহারিক প্রয়োগকে উৎসাহিত করে। এই যে পদ্ধতিটা আপনারা যে বেছে নেবেন, পদ্ধতিটা যেন শিক্ষার্থী কেন্দ্রিক হয়, অর্থাৎ সবসময় মনে রাখবেন এটা যেন চাইল্ড সেন্ট্রিক হয়। কখনো টিচার সেন্ট্রিক হলে হতে চলবে না, এটা সবসময় কি হতে হবে, চাইল্ড সেন্ট্রিক হতে হবে। আর নমনীয় হতে হবে। নমনীয় মানে কি স্যার? নমনীয় মানে হচ্ছে যেটা সহজে পরিবর্তন করা যায়, সহজে পরিবর্তনযোগ্য। আমরা একটা পদ্ধতি বেছে নিলেন যে আমি এই পদ্ধতিতেই করব, আপনি কঠোর থাকলেন যে আমার এই পদ্ধতিতেই কিন্তু শেখাতে হবে, তাহলে চলবে না। আপনি কিন্তু চাইলে পদ্ধতিটা চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে নমনীয় এবং আকর্ষণীয় হওয়া উচিত। যে কোনো জিনিস যতই আকর্ষণীয় হবে, তত সুন্দর হবে, তত দেখতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে। আলটিমেটলি জিনিসটা যেন আকর্ষণীয় হয়। তারপর আরেকটা বিষয়ের উপর আমাদের খুব নজর দিতে হবে, এটা হচ্ছে শিক্ষার্থীর চাহিদার উপর বিবেচনা করে তাকে শিক্ষাদান করতে হবে। ওই যে আগে বললাম, শিক্ষার্থীর চাহিদা হচ্ছে আম, আর আমি তাকে শুধু জাম জাম বললে কিন্তু হবে না। তার চাহিদা, যেটা চাহিদার উপর ডিপেন্ড করে আমি তাকে নিয়ে যাব। ধরুন আমার শিক্ষার্থী খেলাধুলা ভালোবাসে, তবে খেলাধুলাকে ছেড়ে যদি শুধু পড়ার দিকে অগ্রসর হই, তাহলে তাকে কিন্তু আমি শেখাতে পারবো না। তাকে খেলাধুলার মাধ্যমে, তার চাহিদা হচ্ছে খেলা, তো তাকে প্লেওয়ে মেথডে আমাকে শেখাতে হবে, অর্থাৎ খেলার মাধ্যমে আমি তাকে শেখা। চলো আজকে আমরা একটা মজার খেলা খেলি। প্রথমে আপনি তাকে খেলা শব্দটা দিয়ে তার মনটা জয় করে নিলেন, তার কৌতূহল বৃদ্ধি করে নিলেন, তারপরে এই খেলার মধ্য দিয়ে আপনি কি করলেন, তাকে শিখিয়ে দিলেন। ঠিক আছে, একজন শিক্ষক কি করে বুঝালেন সেটা গুরুত্বপূর্ণ কথা নয়, একজন ছাত্র কি করে বুঝতে পারবে সেটা শিক্ষকের করণীয়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট।
আপনি কি করে বুঝালেন, ছাত্রকে আপনি কি করে বুঝাচ্ছেন সেটা কিন্তু মেইন ফ্যাক্টর নয় টিচিং এর ক্ষেত্রে। কি করে বুঝালে আপনার ছাত্ররা বুঝবে, এটা হচ্ছে আপনার কাছে অতি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার ভাই? তাছাড়া ডিজিটাল শিখন, সহযোগিতামূলক শিখন, এই পন্থাগুলি শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে এবং সমস্যার সমাধানে দক্ষ হতে সাহায্য করে। ঠিক আছে, শিক্ষণের উত্তম পন্থা নির্ধারণে একজন শিক্ষকের বিবেচনা করা উচিত। কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো বিষয়ে একজন শিক্ষক উত্তম পন্থা অর্থাৎ শিক্ষণ করতে গেলে, টিচিং করতে গেলে, অর্থাৎ টিচিং এর ভালো মেথডে টিচিং করতে গেলে, ভালো উপায়ে শিক্ষণ করতে গেলে একজন শিক্ষককে কিছু জিনিসের উপর বিবেচনা করতে হবে। সেই জিনিসগুলা কি কি? এক নম্বর হচ্ছে ব্যক্তিগত ভিন্নতা। কারণ আমরা সবাই জানি যে প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগত দিক থেকে ভিন্ন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। প্রত্যেক ব্যক্তি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি কিন্তু আলাদা। আজকে আপনার সঙ্গে আমার কোনো মিল নেই, আপনার সঙ্গে আপনার বাবার কোনো মিল নেই, আপনার সঙ্গে আবার আপনার মায়ের কোনো মিল নেই, আপনার সঙ্গে আপনার স্ত্রী, শিশু, কন্যা, তারা কিন্তু মিল নেই। দেখুন, মিল নেই বলতে আমি কোন কথা বলছি? মিল নেই বলতে দেখুন, শারীরিক দিক দিয়ে কিন্তু অনেক কিছু ডিফারেন্স হতে পারে, কিংবা মেন্টালি অনেক কিছু আপনার মাইন্ডের সঙ্গে হয়তো আপনার পরিবারের মাইন্ডের সেটটা নাও মিলতে পারে। আপনার স্মরণ শক্তিটা বেশি থাকতে পারে, অন্য কেউ স্মরণ শক্তিটা কম থাকতে পারে। কেউ একটু বেটে হতে পারে, কেউ একটু লম্বা হতে পারে, কেউ একটু মোটা হতে পারে, কেউ একটু চিকনা হতে পারে, কেউ একটু পাতলা হতে পারে। অর্থাৎ শারীরিক বলুন, মানসিক বলুন, যে কোনো দিক দিয়ে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সমান নয়। তো এই ঠিক একইভাবে প্রত্যেক ছাত্রছাত্রী ব্যক্তিগত দিক দিয়ে আলাদা। ঠিক আছে না? ক্লিয়ার? তাই প্রত্যেকের চাহিদা ভিন্ন থাকে, যেহেতু তারা ব্যক্তিগত দিক দিয়ে আলাদা, তাদের ভিন্নতা রয়েছে, তাই তাদের চাহিদাও কিন্তু ভিন্ন থাকবে। প্রত্যেক ব্যক্তির বা প্রত্যেক শিশুর চাহিদা কিন্তু সমান থাকে না। তো একজন আদর্শ শিক্ষক সবসময় এই ব্যক্তিগত ভিন্নতার উপর গুরুত্ব প্রদান করে শিক্ষাদান করতে হবে। এই যে ব্যক্তিগত ভিন্নতা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আছে, এই জিনিসগুলো মাথায় রেখে আপনি কি করতে পারেন, আপনাকে কি করতে হবে, শিক্ষাদান করতে হবে। তারপর দেখুন, সক্রিয় অংশগ্রহণ, অ্যাক্টিভ পার্টিসিপেশন। এমন একটা পদ্ধতি বা এমন একটা পন্থা আপনি অবলম্বন করবেন যেখানে শিক্ষার্থীরা ডাইরেক্ট ইমপ্রুভ হতে পারে, ডাইরেক্ট শিক্ষার্থীরা সেখানে কি হতে পারে, ইনক্লুড হতে পারে, তারা যাতে এখানে তারা অংশগ্রহণ করতে পারে। শিক্ষাদান সময়কালে শিক্ষার্থীরা যদি সক্রিয় অংশগ্রহণ না করে তবে শিক্ষণটা ফলপ্রসূ হয় না। একজন শিক্ষকের সবসময় নজর রাখতে হবে ছাত্রছাত্রীরা যেন সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আপনি যে জিনিসটা বোঝাচ্ছেন, জিনিসটা করাচ্ছেন, ছাত্ররা যাতে নিজে থেকে করার চেষ্টা করে, নিজে থেকে তারা যেন পার্টিসিপেট করে। এটা কারণ একটা কথা আছে যে হাতে কলমে করে শেখা। তো হাতে কলমে যদি তারা ভালো করে করে তাহলে কিন্তু জিনিসটা খুব তারা ভালো করে শিখতে পারবে, বুঝতে পারবে। তারপর হচ্ছে শিক্ষণ সামগ্রীর ব্যবহার। আপনি শ্রেণীকক্ষ এমন একটি শিক্ষক, শ্রেণীকক্ষে একজন শিক্ষক যখন শিক্ষণ সামগ্রীর ব্যবহার করবেন, মানে টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস আমরা বলতে পারি, তখন বিষয়বস্তু ছাত্রদের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে এবং তারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারে। যে কোনো বিষয় আপনি বুঝাতে চলেছেন, যে কোনো কনসেপ্ট আপনি বুঝাতে চলেছেন, আপনি তখন যদি টিএলএম গুলা ইউজ করেন, টিএলএম, ঠিক আছে, শিক্ষণ সামগ্রী বা শিক্ষণ উপকরণ, এদের বিভিন্ন নামে জানা যায়, শিক্ষণ উপাদান। তো এই জিনিসগুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে অর্থাৎ যে কোনো বাস্তব বস্তু সহযোগে, যেমন আপনি তাকে আম শেখাচ্ছেন, সেই ছোট একটা বাচ্চা তাকে আপনি আম শেখাচ্ছেন, আমটা কি, আমটা কাঁচা থাকলে কি ধরনের হয়, পাকা থাকলে তার রং কি হয়, আম দেখতে কিরকম হয়, আম খেতে কিরকম হয়। তো আপনি যদি সরাসরি ডাইরেক্ট একটা গাছ থেকে আম যদি পেড়ে আনেন, আমটা যদি পেড়ে আনে তার সামনে যদি আমটা ধরে নেন যে এই দেখ এটাকে বলা হয় আম, এই দেখো এটা হচ্ছে একটা আম, তো এই যে আমি আমটা যে তাকে শেখালাম এটা হচ্ছে তার ক্ষেত্রে এটাকে টিএলএম। ঠিক আছে না? বা আমের একটা ছবি আমি একটা কাগজে অঙ্কন করে নিয়ে আসলাম, একটা কাঁচা আমের ছবি, একটা পাকা আমের ছবি নিয়ে আসলাম, তো এটা হচ্ছে একটা টিএলএম। বা প্লাস্টিকের অনেক আম পাওয়া যায়, প্লাস্টিকের আমটাও আমি তার কাছে নিয়ে ধরে আসলাম, তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে টিএলএম। তো এই জিনিসগুলো যদি ব্যবহার করে আমি যদি শিক্ষাদান করাই তাহলে ছাত্ররা খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবে। তারপর হচ্ছে মনোমুগ্ধকর পরিবেশ। দেখুন, যেখানে আপনি শিক্ষাদান করবেন, ধরে নিন আপনি একটা বিদ্যালয়, আপনি বিদ্যালয়ে ক্লাস করছেন, যেমন ধরুন আমি একটা ভিডিও বানাচ্ছি, এখানে আমি খুব শান্তশিষ্ট জায়গায় বসে এবার ভিডিও বানাচ্ছি। তো এবার আমার আশেপাশে যদি অনেক হাল্লা চিৎকার হয়, অনেক হাল্লা চিৎকার চেঁচামেচি কান্না কান্দি, একদম আপনার বলুন একদম মাইকেল লাউড স্পিকার, অনেক গান বাজের, তাহলে আপনারা কি আমার সেই কথাগুলো ভালো করে শুনতে পারবেন, বুঝতে পারবেন? না আমি আপনাদের খুব ভালো করে বোঝাতে পারবো না। তো আমার শিক্ষা দানটাও ভালো হবে না
এবং আপনারা যেটা গ্রহণ করবেন এটা কিন্তু ভালো হবে না। তো তার জন্য একটা মনোমুগ্ধকর পরিবেশের দরকার আছে। তো এই কথা কি বলেছে দেখুন, শ্রেণীকক্ষের পরিবেশ শিক্ষণের জন্য অতি গুরুত্বপূর্ণ। ক্লাসরুম এনভায়রনমেন্টটা একদম শান্তশিষ্ট হওয়া চাই। একজন শিক্ষকের শ্রেণীকক্ষে পাঠদানকালে ওনার হাস্যকর মুখ থাকাটা বাঞ্ছনীয়। একজন শিক্ষক সবসময় হাস্যকর মুখ নিয়ে যদি শিক্ষাদান করেন তাহলে ছাত্ররা আকর্ষিত হবে, ছাত্ররা মানে ঘাবড়ে যাবে না, ভয় পাবে না, তারা অতি সহজে স্যারের কথাটা শুনতে পারবে এবং বুঝতে পারবে। এবং শিক্ষক যদি একগুঁয়েমি ভাব নিয়ে খুব রাগান্বিত অবস্থায় যদি তাদেরকে কিছু বোঝাতে চান তাহলে ছাত্ররা ওনার মুখ দেখেই ভয় পেয়ে যাবে, তারপর শিখবে কি আর বুঝবে কি আর দেখবে কি। ঠিক আছে না ভাই? তো শ্রেণীকক্ষে এমন একটা পরিবেশ আমাদের তৈরি করতে হবে ছাত্ররা যেন আনন্দ উপভোগ করতে পারে এবং সহপাঠীদের সাহায্য নিয়েও তারা অনেক কিছু ব্যাপার তারা শিখতে পারে। ক্লিয়ার? পরবর্তীতে কি দেওয়া আছে দেখি। একজন শিক্ষকের শিক্ষাদান সময়কালে অপসারী চিন্তাভাবনার প্রয়োগ করতে হবে। অপসারী চিন্তাভাবনা মানে এমন কিছু প্রশ্ন শিক্ষার্থীদের করুন যে প্রশ্নের উত্তরগুলা অনেক উত্তর হয়। যেমন আপনি যদি তাকে প্রশ্ন করেন যে বলো তো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে যদি তার জানা থাকে তাহলে বলবে, যদি জানা না থাকে তাহলে বলবে না। তো এটা হচ্ছে অভিসারী। এই যে প্রশ্ন করেন এই প্রশ্নটা হচ্ছে কি অভিসারী চিন্তন, মানে কনভার্জেন্ট থিঙ্কিং। তো কনভার্জেন্টে কি হয়, কনভার্জেন্টে একটি মাত্র উত্তর থাকে এবং তার উত্তরটা ফিক্সড থাকে। তো এই ধরনের প্রশ্ন যদি ছাত্ররা জানা না থাকে তাহলে সে ঘাবড়ে যাবে, সে ভয় পেয়ে যাবে। এবং আমি যদি তাকে অপসারী প্রশ্ন করি, যেমন আমি যদি একটা প্রশ্ন করি যে তোমার মা তোমার সঙ্গে কীরকম আচরণ করে একটু বলো তো, তাহলে এই দেখুন এই প্রশ্নের উত্তরটা কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের হবে। তো যে কোনো জনে যে কোনোভাবে উত্তর দিতে পারে। বা তোমার মা তোমার সঙ্গে কোনোদিন কি মেরেছিল, বা কেন মেরেছিল, কেন পেটেছিল, কেন গালি দিয়েছিল, কেন বুঝেছিল। তো এই জিনিসগুলো হচ্ছে কি একটা কী বলবো, একটা অপসারী চিন্তাভাবনা। তো এই ধরনের এমন কিছু প্রশ্ন তাদেরকে আপনাকে করতে হবে যাতে করে একটি প্রশ্নের অনেকগুলো উত্তর হয়। তো একটি প্রশ্নের অনেকগুলো যখন উত্তর হবে তখন ছাত্ররা মানে অপরচুনিটি পাবে তার নিজের ভিতর থেকে কিছু একটা আপনাকে প্রকাশ করার, এক্সপ্রেস করার বা প্রকাশমূলক দক্ষতা তার বৃদ্ধি পাবে, যার কারণে এখানে তার শিক্ষণটা খুব ভালো হবে, সে অ্যাক্টিভলি পার্টিসিপেট আপনার সঙ্গে করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে যদি পাঠদান করা যায় তাহলে শিক্ষণটা বোধগম্য হয়, অর্থাৎ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমরা কোনো শিক্ষাদান করি তাহলে কিন্তু শিক্ষণটা কী হবে, বোধগম্য হবে। তো শিক্ষণের উত্তম পন্থা শিক্ষার্থীদের কেবল জ্ঞান অর্জন নয় বরং শিক্ষণের বিষয়গুলি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। এটি কৌতূহল, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসের একটা সার্বিক পথ প্রশস্ত করে। এতটুকু আমরা বুঝলাম। এবার দেখি নেক্সট স্লাইড দিয়েছে আমাদের উদ্দেশ্য। আমরা যে উদ্দেশ্য রয়েছে, যে কথাগুলো বলেছিলাম জিনিসগুলো কিন্তু আমি খুব ভালো করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে এই টপিক রিলেটেড অনেকগুলো প্রশ্ন আপনারা পরীক্ষা পাবেন। ক্লাসরুম ট্রানজ্যাকশন রিলেটেড অনেকগুলো প্রশ্ন আপনাদের পরীক্ষায় আছে, বিভিন্ন সাবজেক্টে আসবে। খুব ভালো করে সম্পূর্ণটা দেখতে থাকুন। বেশি ব্রড নয়, প্রায় শেষের পথে চলে আসছি। শিক্ষণের উত্তম পন্থা এবং পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের কার্যকরভাবে জ্ঞান অর্জন করা, দক্ষতার বিকাশ ঘটানো, মূল্যবোধ গঠনে সহায়তা করা। এর প্রধান উদ্দেশ্যগুলি হচ্ছে, ঠিক আছে। এক নম্বর হচ্ছে আমরা যে ভালো মতো যে পড়াই, একটা উত্তম পন্থা বা পদ্ধতি, ভালো পন্থা বা ভালো পদ্ধতিতে শিক্ষাদান করার বা টিচিং করার একটা উদ্দেশ্য কি, একটা হচ্ছে জ্ঞান অর্জন। ছাত্রছাত্রীরা যাতে বিষয়ভিত্তিক জ্ঞান লাভ করতে পারে এবং আমরা যাতে ভালো একটা তথ্য প্রদান করতে পারি। ক্লিয়ার? সমালোচনামূলক চিন্তাভাবনা, ছাত্রছাত্রীরা যাতে সমস্যার সমাধান করতে পারে, তথ্য বিশ্লেষণ করতে পারে এবং সৃজনশীল চিন্তা করতে পারে। ছাত্রছাত্রীরা যাতে সমস্যার সমাধান করতে পারে, তথ্য বিশ্লেষণ করতে পারে এবং ছাত্রছাত্রী ক্রিয়েটিভ হতে পারে। যেমন আমরা যে ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে যদি তাদের প্রশ্ন করি বা অপসারী চিন্তন যদি করি তাহলে ছাত্ররা কী হবে, তার মধ্যে এই যে ক্রিয়েটিভ থিঙ্কিংটা তার মধ্যে ডেভেলপ কিন্তু হবে। এটা কিন্তু আমাদের উদ্দেশ্য। আমরা এমনভাবে পড়াবো যাতে ছাত্ররা নিজে থেকে সমস্যা সমাধান করতে পারে। এবার আমি তাকে ছাত্রকে যদি শেখাই যে 2 + 2 = 4 হবে, এবার তুমি বলো তো 3 + 3 = কত হবে। যদি ছাত্রটা নিজে থেকে বলতে পারে তার মানে এই যে সে শিখতে পারছে, বুঝতে পারছে। আর এই 2 + 3 4 হবে, 3 + 3 6 হবে, 6 + 6 12 হবে। এই সবগুলো যদি এক এক করে আমি যদি তাকে করতে যাই তাহলে সে নিজে থেকে সমস্যা সমাধান কি করে করলো। আমি একটা বা দুটা তাকে সমস্যা সমাধান করে দেব, তার পরবর্তী যে সমস্যা হবে এটা তাকে এই ছাত্রকে সমাধান করতে হবে। তাই তো, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো আমার এই ভালো পদ্ধতিতে শিক্ষাদান যদি করি
তো এমন বেস্ট ওয়েতে যদি পড়াই, তাহলে একটা দুটি সমাধান আমি যদি করাই, তো তার পরবর্তী সমাধান ছাত্ররা নিজে থেকে করতে পারবে। এই কথা বলা হচ্ছে যে ছাত্ররা যাতে নিজে থেকে সমস্যা সমাধান করতে পারে এবং তার মধ্যে যেন ক্রিয়েটিভ থিঙ্কিংটা ডেভেলপড হতে পারে। ব্যক্তিত্ব বিকাশ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শুধু শিক্ষা দান করে ক্লাসের মধ্যে সে যদি সেরা হয়, তাহলে কিন্তু তার এই যে শিক্ষা গ্রহণ হচ্ছে বলে আমরা বলতে পারি না। কেউ হয়তো মাস্টার ডিগ্রি কোয়ালিফাই করেছে, সে তার গুরুজনকে সম্মান দিতে না জানে, তাহলে তার এই শিক্ষার মূল্য কি ভাই, আপনি বলুন তো। তো এই ছাত্রছাত্রীরা এই নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ব এবং আত্মবিশ্বাস যাতে মজবুত হয়, এই জন্য আমরা তাকে উত্তম পন্থা হিসাবে, আমরা উত্তম পন্থায় বা একটা ভালো পন্থায় তাকে আমরা শিক্ষাদান করি। ব্যবহারিক দক্ষতা, অর্থাৎ বাস্তব জীবনে আমরা যা শিশুদের শেখালাম বা বোঝালাম, এটা যেন বাস্তব জীবনে সেই জন্য ব্যবহার করতে পারে। আমি তাকে একটা জ্ঞান দিলাম, আমি তাকে আজকে শিক্ষাদান করলাম যে বড়দেরকে কি করে জ্ঞান করতে হয়, বড়দেরকে কি করে সম্মান জানাতে হয়। এটা শিক্ষার সাথে সাথে এটা তার মধ্যে অটোমেটিক ডেভেলপড হয়ে যাবে যে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে আমি তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করব। তো আমি তাকে পড়ালাম, সে পড়াবার সে জ্ঞান লাভ করলো, সার্টিফিকেট লাভ করলো, তারপর সে কোথাও কারোর সঙ্গে দেখা হলো, তার বয়োজ্যেষ্ঠ, সে তার সঙ্গে একটা খারাপ ব্যবহার করে, নোংরা আচরণ করে, তার মানে তার কি, সে কি তার ব্যবহারিক করতে, সেটা কি ব্যবহার করতে পারলো না, বাস্তবে কি প্রয়োগ করতে পারলো না। তো এমনভাবে শিক্ষাদান করতে হবে, এমনভাবে শিক্ষাদান করতে হবে যাতে করে ছাত্রটা কি করতে পারে, সে বাস্তব জীবনে বা কারোর সঙ্গে যখন যোগাযোগ করে বা সহযোগিতা করে বা নেতৃত্ব দান করে, তখন যেটা ওই যে কথাগুলা, কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয়, শিক্ষকের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয়, বন্ধু বান্ধবের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয়, মা বাবার সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, এই জিনিসগুলা যেন তার মধ্যে স্থির থাকে বা মজবুত থাকে। তারপর সামাজিক উন্নয়ন, শিশুদেরকে সামাজিক উন্নয়নে অনেক দায়িত্ব দেওয়া হয়, যেমন ছাত্রদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, সমাজে ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করা ইত্যাদি, তার মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যায়। তারপর কি কি কৌশল আমরা যে ছাত্রদেরকে শেখাই, ভালো উত্তম শিক্ষণের কৌশল কি কি রয়েছে, একটু কৌশলগুলো দেখি, একদম শর্টকাটে দেখবো। প্রথম হচ্ছে টার্গেট, একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, ঠিক আছে, একদম লক্ষ্য। যেমন আমরা যে ক্লাস করি, আপনাদের যে ভিডিও তৈরি করি প্রতিদিন, আমরা পেইড গ্রুপেও ক্লাস করছি বা নর্মালি আপনাদের ক্লাস করছি, আমরা কি করি, প্রথমে একটা টার্গেট ফিক্সড করি যে আমি আজকে এই টপিক নিয়ে আলোচনা করব, আজকে আমার উদ্দেশ্য থাকবে এটা, আজকে আমি এটা শেষ করব। প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। শেখার জন্য সুনির্দিষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করুন। একজন শিক্ষক প্রথমে শেখানোর জন্য, এটা শেখার জন্য নয়, শেখানোর জন্য সুনির্দিষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করুন। এবার যদি ক্লাস 2 এর বাচ্চা হয়, তো ক্লাস 2 যদি আপনি করাতে যাচ্ছেন, তো ক্লাস 2 এর মতো আপনি ক্লাস 2 এর ছাত্ররা যা অর্জন করতে পারবে সেই রকম কোনো কিছু আপনি লক্ষ্য নির্ধারণ করুন। যেমন আজ 10টি শব্দ ছাত্রদেরকে শেখাবো, এটা টার্গেট আপনি করলেন। তারপর ছাত্রদের কি করলেন, ছোট ছোট দলে ভাগ করে নিন, বড় বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করুন। এই যে বড় বিষয়কে, যেমন একটি অনুচ্ছেদের পরিবর্তে প্রতিদিন একটি বাক্য শেখান, ঠিক আছে। প্রথমে আমরা টার্গেট ফিক্স হলাম যে আজকে ওই জিনিসটা শেখাবো, তারপর একটু আগে গেলাম, তারপর অংশে ভাগ করে নিলাম। যেমন অনেক বড় একটা প্যারাগ্রাফ রয়েছে, তো সম্পূর্ণ প্যারাগ্রাফটা আমি কি করলাম, একসঙ্গে তাকে পড়ালাম না, তারপর আমি সেন্টেন্স ওয়াইজ শেখালাম, যে আজকে 2টা শব্দ শেখালাম, কালকে 2টা সেন্টেন্স শেখালাম, পরশু 2টা সেন্টেন্স শেখালাম। এই ধরনের আমি আস্তে আস্তে করে আমি তাকে শেখাতে চললাম। এতে ছোট অংশ ছাত্ররা খুব সহজে বুঝতে পারে এবং তার মস্তিষ্কের উপর চাপ কমাবে। তারপর সহজভাবে ব্যাখ্যা, শিক্ষণের বিষয়টি এমনভাবে ব্যাখ্যা করুন যেন একটি শিশু অতি সহজে জিনিসটাকে বুঝতে পারে। তো ব্যাখ্যা করা বা এক্সপ্লেন করাটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। আপনি এমনভাবে এক্সপ্লেন করবেন যাতে শিশুরা খুব সহজে জিনিসটাকে কি করতে পারবে, বুঝতে পারবে। ব্যাখ্যা করার সময় আপনি যদি পারেন তাহলে বাস্তব উপকরণ ব্যবহার করুন, অর্থাৎ টিএলএম ব্যবহার করে আপনি তাকে কি করুন, ব্যাখ্যা করুন। বাস্তব উপকরণ ব্যবহার করলে শিশুরা আরো আকর্ষণীয় হবে এবং শিক্ষণটা তার কাছে ফলপ্রসূ হবে। তারপর হচ্ছে প্রয়োগ, শেখা জিনিস বাস্তবে প্রয়োগ করুন। যেমন শব্দ শিখনের পর সেগুলিকে কিভাবে বাক্যে গঠন করা যায় তা শেখাবেন। প্রথমে শব্দ শেখাবেন, তারপর শব্দ শেখানোর পর কিভাবে সেগুলিকে বাক্যে পরিণত করতে হবে সেটা শেখাতে হবে। তারপর সহপাঠী শিখন বা আলোচনা আলোচনা, শিক্ষার্থীরা যদি তার বন্ধু বান্ধবের সঙ্গে এই নিয়ে আলোচনা করে কিংবা শিক্ষকের সঙ্গে যদি এই নিয়ে আলোচনা করে, তবে তার শিক্ষণটা ফলপ্রসূ হয়। কোঅপারেটিভ লার্নিং আমরা বলতে পারি, সহপাঠী শিক্ষণ, কোলাবোরেট লার্নিং, ঠিক আছে না। তো সহপাঠীদের সঙ্গে মিলে, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে যদি আলোচনা করে একটা বিষয় নিয়ে, তারপর এই বিষয়টা অনেক, যেমন 5 জন করে আমি একটা গ্রুপ নিয়ে নিলাম,
5 জন করে একটা গ্রুপ, তারপর আরও 5 জন করে আরেকটা গ্রুপ। তো এই 5 জনের মধ্যে ধরে নেওয়া যাক 2 জনে বিষয়টা জানে, বাকি 3 জন এই বিষয়টা জানে না। তারপরে 2 জনে যখন এই বিষয়টা এই 3 জনকে বলবে, তখন কিন্তু 5 জনে কিন্তু সেই বিষয়টা জেনে যাবে। ক্লিয়ার? তো এইভাবে সহপাঠী শিক্ষণ এই ধরনের আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে তারা জিনিসগুলো খুব ভালো করে শিখতে পারে বা বুঝতে পারে। তারপর সম্পূর্ণ ক্লাসটা করলাম। তারপর আপনার প্রয়োজন হচ্ছে মূল্যায়ন করা। মূল্যায়ন শিক্ষণের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। আপনি ক্লাস করালেন, পড়া শেখালেন, ঠিক আছে, শেখানোর পর শেষে কিন্তু মূল্যায়ন করা অতি, মূল্যায়ন মানে কি অ্যাসেসমেন্ট, আপনি তাকে অ্যাসেসমেন্ট করা। তো অ্যাসেসমেন্ট মানে কি, আপনি যে শিখালেন, যা পড়ালেন, যা বুঝালেন, এই জিনিসটা ছাত্ররা কতটুকু বুঝতে পারলো সেটা আপনাকে দেখতে হবে। একজন শিক্ষক শিক্ষাদানের সময় সবসময় গঠনমূলক মূল্যায়ন করবেন, মানে আপনি সবসময় কি করবেন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট করবেন। তো ফরমেটিভ সামেটিভ কি এই নিয়ে অলরেডি ডিসকাস করা আছে, আমি ডিটেলসে বলছি না। সবসময় আপনি এখানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট করবেন। তো ফরমেটিভ মূল্যায়নের ফলে একজন শিক্ষক বুঝতে পারবেন ছাত্ররা কতটুকু বিষয় সম্পর্কে অবগত রয়েছে। যদি কোনো ছাত্র বিষয় সম্পর্কে যতটুকু অবগত হওয়ার কথা ছিল ততটুকু অবগত না হয়ে থাকে, তবে তার জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে। আপনি একটা অ্যাসেসমেন্ট করলেন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট করার পর আপনি দেখলেন যে না, আমার তো একটু এই যে 5টা গ্রুপ ছিল, এই 5টা গ্রুপের 2টা ছাত্র তো মোটেই বুঝতে পারেনি, তাদেরকে একটু বোঝানো দরকার। তো তার জন্য আপনি তাদের জন্য রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে পারেন। তারপর শেষে যদি আমরা বলি, একদম লাস্টে, শিক্ষণের উত্তম পন্থা শিক্ষার্থীদের লক্ষ্য বলুন, চাহিদা, প্রেক্ষাপটের উপর নির্ভর করে যেটা বলেছিলাম, একটা শিক্ষণ তখনই উত্তম হবে যখন শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকবে, প্রেরণাদায়ক হবে, তাদের মধ্যে প্রেরণা থাকবে, মোটিভেট থাকবে, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল থাকবে, সহযোগিতা থাকবে, তবেই হবে কিন্তু উত্তম শিক্ষণ। উত্তম শিক্ষণের জন্য তাদের মধ্যে কৌতূহল, সহযোগিতা কিন্তু থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষণকে একটি আজীবন প্রক্রিয়া হিসেবে গ্রহণ করা। লার্নিংটা কিন্তু সারা জীবন চলতে থাকে, যেটা বলেছিলাম লার্নিং এর ব্যাপারে। তারপর আমরা যে শেখালাম, এই এতক্ষণ যে শেখালাম, তারপরে ছাত্ররা কি কি শিখতে পারে বা কি কি তার মধ্যে ডেভেলপমেন্ট হতে পারে। তো এই ক্ষেত্রে লার্নিং আউটকাম বা শিক্ষণের ফলাফল যদি দেখি, তাহলে লার্নিং আউটকাম বা শিক্ষণের ফলাফল বলতে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ার ফলাফল, অর্জিত জ্ঞান, দক্ষতা বা মনোভাবকে বোঝায়, যা পাঠ্যক্রম পাঠের শেষে তারা অর্জন করে। পরীক্ষায় আসতে পারে হোয়াট ইজ লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম বা শিক্ষণের ফলাফল কি, কোনো একটা টপিক, কোনো একটা কনসেপ্ট তাদেরকে বোঝালাম, তো বোঝানোর পর ছাত্ররা এই কতটুকু বুঝতে পারলো, আমার এই পাঠদানের পর ছাত্ররা কতটুকু শিখতে পারলো, এটা যে একটা ফলাফল আমি যে নির্ণয় করলাম। এই দেখুন কি বলেছে, শিক্ষণের ফলাফল বলতে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ার ফলাফল বা অর্জিত জ্ঞান। আমি যে এতক্ষণ পড়ালাম, তারপর সে কতটুকু জ্ঞান লাভ করলো, তার মধ্যে কতটুকু দক্ষতা বৃদ্ধি হলো, তার সেই মনোভাবে কি পরিবর্তন প্রভাব ফেললো, যা কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম বা পাঠের শেষে তারা কিন্তু অর্জন করে, অর্থাৎ আমার ক্লাসটা শেষ হওয়ার পরে কিন্তু তারা অর্জন করতে পারবে। এইভাবে শিক্ষাদান করে নিম্নলিখিত ফলাফলগুলি অর্জিত হয়। কি কি অর্জিত হয় দেখি। এক হচ্ছে জ্ঞান ভিত্তিক, যেমন কগনিটিভ। শিক্ষার্থী কোনো বিষয়ের তথ্য বা ধারণা খুব ভালো করে বুঝতে পারে এবং ব্যাখ্যা করতে পারে। শিক্ষার্থী কোনো বিষয়ের তথ্য, যে কোনো বিষয় আমরা যদি এইভাবে শেখাই, তাহলে যে কোনো বিষয়ের তথ্য বলুন, ধারণা তারা কি করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। তারপর দক্ষতা ভিত্তিক বা সাইকোমোটর। শিক্ষার্থীর নিজে নির্দিষ্ট কাজ বা দক্ষতা প্রদর্শন, সে নিজে যে কোনো কাজ দক্ষতার সহিত সে করতে পারবে। মনোভাব ভিত্তিক অর্থাৎ এফেক্টিভ, তার মূল্যবোধ এবং মনোভাবকে ইতিবাচক পরিবর্তন আসবে। এই যে এফেক্টিভ মানে কি, মূল্যবোধ, নৈতিকতা জিনিসটা সে শিখবে, কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো তার মধ্যে শিক্ষার যে মূল অংশ, জ্ঞানের যে মূল উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু তার মধ্যে চলে আসবে। তাছাড়া শিক্ষার্থী দলগত কাজে সহযোগিতা এবং সম্মান প্রদর্শন করবে। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করবে, হাতে কলমে কাজ করে এবং অংশগ্রহণ করে উৎসাহিত করবে। এই যতগুলা আমি আজকে কথা বললাম, যতগুলা শব্দ আমি এখানে উচ্চারণ করলাম, সবগুলা হচ্ছে এক একটা পজিটিভ ওয়ার্ড। এটাও মাথায় রাখবেন। যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, কোনো অপশনে যদি দেখতে পারেন শিক্ষার্থীরা দলগত কাজে সহযোগিতা করছে, শিক্ষার্থীরা একে অপরকে সম্মান প্রদর্শন করছে, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধান করছে, শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করে শিখছে, শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করে, শিক্ষার্থীরা শিক্ষণের ক্ষেত্রে উৎসাহ প্রকাশ করে, এই জিনিসগুলো যখনই দেখবেন তখন সেই অপশনগুলো কিন্তু 100% কারেক্ট আনসার হওয়ার চান্স আছে। ঠিক আছে, তো
তো এই ধরনের এই জিনিসগুলো খুব ভালো করে আপনারা বুঝে নেবেন। তো তার পরবর্তীতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং এই টপিক সম্বন্ধে যদি কোনো কোয়ারিজ থেকে থাকে বা সিটেট সম্বন্ধে যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ। জয় হিন্দ। আগন্তুক সিটেট পরীক্ষা মাথায় রেখে সহজগুরুর তরফ থেকে আপনাদের জন্য সবচেয়ে কম মূল্যে বেশ কয়েকটি অফার বলতে পারেন আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেরি না করে এগুলা খুব তাড়াতাড়ি দেখে নিন। এবং সর্বশেষ যে অফারটি আপনাদের জন্য রয়েছে এটা অতি গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য যথেষ্ট বেনিফিট হতে চলেছে। একদম কম মূল্যে আপনারা কি পাচ্ছেন একবার ঝলক আপনারা খুব তাড়াতাড়ি জিনিসগুলো একবার দেখে নিতে। চলুন আমরা প্রথম স্লাইড দেখে নেই। তো প্রথম গিফট আপনাদের জন্য খুলছে, জাস্ট এই দেখুন খুলছে। প্রথম গিফট আপনাদের জন্য রয়েছে, এই দেখতে পাচ্ছেন প্রথম গিফট। তো প্রথম গিফটে আপনারা পাবেন ডেইলি ক্লাস। ইউটিউবে আপনারা সহজগুরুর তরফ থেকে প্রতিদিন ক্লাস পাবেন। প্রত্যেক দিন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ক্লাস পাবেন বাংলা ভাষার। আপনাদের পুরো সিলেবাস কভার করে এখানে দেওয়া হবে। প্রত্যেক দিন ফ্রি ক্লাস, ইউটিউবে আপনারা ফ্রি ক্লাস পাবেন। চলুন এবার আমরা দেখে নেই যে 2 নম্বর অফারটি কী রয়েছে। তো 2 নম্বর আপনারা এখন দেখতে পাচ্ছেন 2 নম্বরে আপনাদের কি রয়েছে এবার আমরা দেখিয়ে দিই। 2 নম্বর খুলজা খুলজা 2 নম্বর, ইয়েস। তো 2 নম্বরে আপনারা এবারে দেখতে পাচ্ছেন যে প্রতিজ্ঞা ব্যাচ, আমাদের একটা ব্যাচ লঞ্চ করেছি, আমাদের প্রতিজ্ঞা ব্যাচ। এই প্রতিজ্ঞা ব্যাচে আপনারা কি পাবেন, বাংলা ভাষার পেপার 1 পেপার 2 এর সম্পূর্ণ কোর্স, একদম ফুল কোর্স, যা যা লাগে, যেমন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, আমাদের কাছে অনেকগুলো ইবুক আছে, ইবুক, তারপর 50টার বেশি মক টেস্ট, 50টা প্র্যাকটিস সেটগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, ডাউট সেশন রয়েছে, এই ধরনের অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, পিডিএফ অনেকগুলো আপলোড হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এবার আমরা দেখে নিই আমাদের 3 নম্বরে কি রয়েছে। তো 3 নম্বর অফারটি আপনারা দেখতে পাচ্ছেন, 3 নম্বর অফারটি এবারে আপনাদের সামনে খুলে আসবে, দেখে নিই 3 নম্বরে কি রয়েছে। এবার 3 নম্বরে রয়েছে 50+ মক টেস্ট। আপনারা এখানে 50+ মক টেস্ট দিতে পারবেন মাত্র 199 পে করে। এখানে বাংলা ভাষার পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 কে কভার করে 50+ মক টেস্ট আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে, আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এবার 4 নম্বরে কি দিচ্ছে আমরা দেখে নিই। 4 নম্বর অফারটি আপনাদের জন্য কি রয়েছে আমরা একবার দেখে নিই। এবার দেখুন 4 নম্বরে রয়েছে আমাদের পেপার 1 এর যে সিডিপি, ম্যাথ, ইবিএস, বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি, এই সবগুলা কোর্স, এই সবগুলা সাবজেক্টের কোর্স এখানে করানো হবে, কমপ্লিট কোর্স, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, তারপর ডাউট সেশন, এই সবগুলো এখানে পাবেন। প্রত্যেকটা সাবজেক্ট এখানে যত্ন সহকারে আপনাদের করানো হবে। এবার আমরা দেখে নিই 5 নম্বরে কি রয়েছে। 5 নম্বর এবারে আমাদের খুলছে। 5 নম্বর আমাদের এবার আমরা দেখে নেব 5 নম্বরে কি রয়েছে ভাই। তো 5 নম্বরে রয়েছে পেপার 2। আগে আমরা পেপার 1 দেখেছিলাম, এবার হচ্ছে পেপার 2। তো পেপার 2 এ আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, ডাউট সেশন, এই সবগুলা পেপার 2 এর যে সোশ্যাল সায়েন্স, সিডিপি, এই সবগুলো আপনারা পাবেন। এবং সর্বশেষে বোনাস হিসাবে আপনাদের একটা অফার দিতে চাই। এটা হচ্ছে বাংলা ভাষার পেপার 1 এবং পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 যাই আপনাদের হোক না কেন, এখানে 100+ পিডিএফ সঙ্গে 12 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। সঙ্গে আমরা বাংলা ভাষার জন্য আরও ইবুক বানিয়েছি, আপনাদের প্যাডাগজি এবং গ্রামারের ইবুক আমাদের কাছে রয়েছে। এই সবগুলো আপনারা একসঙ্গে পেয়ে যাবেন 100+ পিডিএফের সঙ্গে। এবং এই পিডিএফ যে রয়েছে এগুলো সম্পূর্ণ সিলেবাস কভার করছে, পেপার 1 পেপার 2 এবং এই সবগুলো সিলেবাস আমাদের কভার করা হয়েছে। তো আগে বলেছিলাম এই যে আপনারা আমাদের কোর্সে জয়েন হবেন। তো কোর্সে জয়েন হবেন ক্লিক করে আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিন। প্লে স্টোরে গিয়ে সহজগুরু সার্চ করলে একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপে আমাদের এই সবগুলো কোর্স লঞ্চ হয়ে গেছে, আপনারা অলরেডি চেক করে নিতে পারেন। নতুবা এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকেই এটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।